দর্শক, কিছুক্ষণ আগের যে ব্রেকিং নিউজ, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই বিষয় নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে। আমরা বিষয়টি বিস্তারিত এবং এর তাৎপর্য এবং কি মেসেজ এর মধ্যে আছে এটা বোঝার জন্য ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ডক্টর আলী রিয়াজের সাথে কথা বলেছিলাম। ডক্টর আলী রিয়াজ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর আলী রিয়াজ, আপনি নিজে দেখেছেন যে দুর্নীতির অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞা, এটা সর্বত্র আজকে ব্রেকিং নিউজ। বাংলাদেশের বিশেষ করে নিউজ পোর্টালগুলো ব্রেকিং নিউজ হিসেবে আপনার এটাকে প্রকাশ করছে এবং ইটস এ ব্রেকিং নিউজ। যে আমরা মনে করেছিলাম যে অনেকদিন বোধহয় সরকারের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে এবং এই বিষয়ে বোধহয় যুক্তরাষ্ট্র আর তেমন কোনো উচ্চবাচ্য করবে না, কিন্তু হঠাৎ করে আবার বিষয়টি চলে এসেছে। কি আপনার অ্যানালাইসিস কি বিষয়টি নিয়ে? যে বিষয়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো, সেটা আসলে পুরনো। আপনাদের সকলেরই মনে আছে 2021 সালের ফেব্রুয়ারি মাসে আল জাজিরার পক্ষ থেকে একটা ডকুমেন্টারি প্রচার করা হয়, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। সেখানে এই অভিযোগগুলি তোলা হয়েছিল যে মিস্টার আহমেদ তার ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ সেনা প্রধান হিসেবে তার ক্ষমতার ব্যবহার করে তিনি তার ভাইদের রক্ষা করেছেন এবং দুর্নীতির আশ্রয় নিয়েছেন, আইনি প্রক্রিয়া যেটা সেটাকে বাধাগ্রস্ত করেছেন। এই অভিযোগগুলো তখন উঠেছিল এবং তথ্য সমেত এগুলি প্রচার করা হয়েছিল। আপনাদের এটাও মনে থাকবে যে মিস্টার আজিজ আহমেদ তখনও সেনাপ্রধান ছিলেন এবং সেই অবস্থায় তিনি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল এগুলি তথ্যগুলো সঠিক নয়। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে, যে তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন এগুলো ব্যক্তিগত এক ধরনের ক্রোধ বা প্রতিহিংসার দিকে। মিস্টার আহমেদ এগুলিকে ফ্যাব্রিকেটেড বলে বর্ণনা করেছিলেন, আমার মনে আছে, এটাকে প্রোপাগান্ডাও বলেছিলেন তিনি। পরে তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রায় 3.5 বছর পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা। এর এক ধরনের প্রতীকী তাৎপর্য আছে বটে, কিন্তু সেই প্রতীকী তাৎপর্যের দিকে যাওয়ার আগে যদি আপনি দেখেন, মিস্টার আহমেদ কিন্তু এখন আর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নন। ফলে আপনি যেভাবে যদি বলেন যে সরকারের উপর কি চাপ তৈরি হলো, খুব একটা চাপ আসলে তৈরি হলো। সরকার এখন বলতে পারেন যে ক্ষমতায় থাকার সময়, অর্থাৎ মিস্টার আহমেদ যখন সরকারি কর্মচারী ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, তখন তিনি যে দায়িত্বগুলো পালন করেছেন, সেই দায়িত্ব পালনের পাশাপাশি যে দুর্নীতি, এবং অভিযোগটা খুব গুরুতর যে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কে বাধাগ্রস্ত করেছেন, তিনি সরকারি প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার উপর যে আস্থা হ্রাস করেছেন, এগুলি গুরুতর অভিযোগ। শুধুমাত্র যে অর্থের আদান প্রদান হয়েছে এরকম কথা কিন্তু বলা হচ্ছে না, সেই অর্থে এর একটা প্রতীকী মূল্য তৈরি হচ্ছে। কিন্তু সরকার তখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অনেকেই প্রশ্নটা তুলেছিলেন যে এরপরেও মিস্টার আহমেদ তিনি দায়িত্ব পালন করেছেন, এবং এটা লক্ষ্য করার বিষয় যে এই ধরনের অভিযোগের পরও মিস্টার আহমেদ কিন্তু যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ফেব্রুয়ারি মাসে 2022 সালের ফেব্রুয়ারিতে আমার যত মনে পড়ে যে মিস্টার আহমেদ আসেন এবং আজিজ আহমেদ সাহেব এখানকার সেনা কর্মকর্তাদের সাথে দেখা করেন। তো যুক্তরাষ্ট্র একটা দীর্ঘ সময় নিয়ে বাদ বিচার করেই সম্ভবত এই পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এর ইমিডিয়েট যে খুব ইম্প্যাক্ট হবে আমি কিন্তু তেমনটা মনে করছি না। যে সরকার একটু বিব্রত হবেন, হ্যাঁ সরকার বিব্রত হবে। প্রতীকী মূল্যটা কোথায়? যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের জন্য এক ধরনের বার্তা এর মধ্যে আছে যে তারাও যে নজরে আছেন সেটা বলা হচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে এটাও প্রমাণিত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের, বাংলাদেশ সরকারের এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা হলেও চাপ একেবারে চলে যাচ্ছে না। এবং এই চাপ যে যাচ্ছে না, এবং সরকার যতটা স্বস্তি বোধ করছেন ঠিক ততটা স্বস্তি বোধ করার মতো জায়গায় সম্ভবত তারা এখনো পৌঁছান নেই। যেমন ধরুন প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান রহমান বললেন যে আসলে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন না, এরকম কোনো লক্ষণ বা কোন রকম পদক্ষেপ নেই। এটাই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এই চাপগুলি তৈরি হচ্ছে, মানে চাপ তো শুধুমাত্র যুক্তরাষ্ট্র দিচ্ছে তা নয়, অন্যত্র চাপ তৈরি হয়েছে। এটা একটা চাপের লক্ষণ হিসেবে আমি দেখছি আর কি। আর বার্তাটা হচ্ছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, ক্ষমতারা ব্যবহার করছেন, তাদেরকে এক ধরনের জানান দেয়া
যে তারা নজরে আছেন। সো আপনি কি মনে করেন না যে আল জাজিরা যে রিপোর্টটি প্রকাশ করেছিল ইনভেস্টিগেটিভ স্টোরি, প্রাইম মিনিস্টার ম্যান নামে হেডলাইনে করেছিল, এটা কি তখন যদিও এটা অ্যাকশন নেওয়া হয়নি, বাট আলটিমেটলি তো এক ধরনের অ্যাকশন নেওয়া হলো, এবং তাদের আল জাজিরার যে রিপোর্ট, এই রিপোর্টের যে সত্যতা, এই সত্যতা তো আপনি কি মনে করেন যে এটা কি প্রাইম মিনিস্টারের জন্য এক ধরনের এম্বারাসিং না? যদিও উনি আগে নেওয়া হয় নাই, বাট বর্তমানে ব্যবস্থা নেওয়া হলো, ওনার জন্য কি এটা এম্বারাসিং হলো না? এটা বিব্রতকর, নিঃসন্দেহে বিব্রতকর, কিন্তু সরকারের, বর্তমান সরকারের আচার আচরণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেটা হচ্ছে এই ধরনের বিব্রত হওয়ার মানে অভ্যাস তাদের নেই। তারা এগুলিকে আসলে গুরুত্ব দিতে চান না। তার কারণটা ভূরাজনৈতিক। তাদের যে সমর্থকরা আছেন, অর্থাৎ সমর্থক বড় শক্তিগুলো আছে, যেমন ধরুন চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, তারা মনে করেন যে এইরকম পরিস্থিতি সামাল দেওয়া যাবে এবং সামাল দিচ্ছেন। এবং বিব্রত হওয়ার ওই যে এখন একটা সরকারি যুক্তি হবে, আমার অনুমান যে উনি তো সরকারি কোনো দায়িত্বে নেই, আমরা আর কি ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশে যদি একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকতো, তাহলে তারা কি করতেন? তারা তখনই একটা পদক্ষেপ। বাংলাদেশে যদি জবাবদিহির একটা ব্যবস্থা থাকতো, অন্তত পক্ষে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার একটা তদন্ত হওয়া প্রয়োজন ছিল। এবং সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় মিস্টার আহমেদের বিরুদ্ধে আরো অভিযোগ উঠেছিল। যেমন ধরুন, একটা টেলিফোন কল লিক হয়েছিল, আপনার হয়তো মনে থাকবে। সেই লিক টেলিফোন কলে তিনি এমন অভিযোগও করেছিলেন যে প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেটারও আসলে সরকারের পক্ষ থেকে অগ্রাহ্য করা হয়েছে, বা বলা হয়েছে এগুলি সত্য নয়। কিন্তু আসলে কি কোনো তদন্ত হয়েছে? হচ্ছে না, হয়নি। গত ধরো 10 বছরে এরকম বিভিন্ন সময় প্রয়োজন দেখা দিলেও হয়নি, হচ্ছে না। এখন যদি একটা লোক দেখানো তদন্ত হয়, তাতেও কিন্তু কিছু যায় আসে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এই ধরনের চাপগুলো তারা এইভাবেই মোকাবেলা করবেন যে সরকারের বাইরে, ঠিক আছে আমরা দেখছি। আপনার সাবেক পুলিশ প্রধান সম্পর্কে বোধহয় একটা অভিযোগ ওঠার পরে এগুলো তদন্ত হচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হচ্ছে যে সরকারের গত 10-12 বছরের কার্যক্রমের মধ্যে এগুলো আছে। কোন রকম জবাবদিহিতা নেই, আইনের শাসনের কোনো ব্যবস্থা নেই। ফলে এই ধরনের ঘটনা, অনেক ধরনের ঘটনা আপনি খুঁজে পাবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে এখন ধরুন যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছে, কি কারণে চাপ দিচ্ছে? নির্বাচন হয়ে গেছে, তারা বলছেন যে নির্বাচন হয়ে গেছে, আমাদের কিছু করণীয় নেই। তাহলে কিছু একটা কারণ থাকতে হবে। চাপটা কিসের জন্য? রাইট। যেটা আমি আগেও বলেছি, চাপটা কেবল যুক্তরাষ্ট্র দেবে তা তো নয়। আপনি দেখুন, অন্যান্য ক্ষেত্রেও চাপ তৈরি হচ্ছে। ভারতের দিক থেকেও এক ধরনের চাপ আছে, চীনের দিক থেকে এক ধরনের চাপ আছে, এবং অভ্যন্তরীণ ভাবে বিভিন্ন শক্তি যারা ক্ষমতায় এই সরকারকে এনেছে, তারা বিভিন্নভাবে চাপ দিয়ে সুবিধা আদায় করছে। ক্ষমতা একটা ম্যান্ডেট ছাড়া সরকার থাকলে যা হয় তাই হচ্ছে, যে যেভাবে পারছেন চাপ দেওয়ার চেষ্টা করছে। সো সো এই যে চাপ, আপনি মনে করেন যে ভিসা রেস্ট্রিকশন, এখন যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন, হ্যাঁ এটা একটা সিগনিফিকেন্ট আছে যে সরকারের অন্য কর্মকর্তা যারা আছেন তারা হয়তো আবার একটু নড়ে চড়ে বসবেন যে বাবা যে কোনো সময় আমাদের উপরও এটা মানে এই ধরনের বিপদ আসতে পারে। বাট ডু ইউ থিঙ্ক ইটস সিগনিফিকেন্ট যে আমেরিকান ভিসা রেস্ট্রিকশন দিলে কেউ যদি আসতে না পারে, তার জন্য খুব বড় ধরনের কোনো বিপর্যয় হবে? বিকজ যেহেতু গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের বিরুদ্ধে আসলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেমন ধরুন যুক্তরাষ্ট্র সরকার কি তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন? এই জন্য না, পারবেন না। রাইট। ওই ক্ষমতা নেই এবং তাদের এই এখতিয়ারও নেই। সরকার কি করবেন? করবেন না। করলে সরকারের পক্ষ থেকে বহু আগেই 2021 সালেই করার কথা ছিল। তখন তিনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় এই অর্থে যে তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখন আপনি যে বললেন যে অন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে নড়ে চড়ে বসবে, হ্যাঁ নড়ে চড়ে বসবেন বটে, এটা ঠিক। এটা তো ধরুন র্যাবের উপর যখন নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল তখনও নড়ে চড়ে বসেছে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তারা আবার আস্থা রাখেন যে সরকার প্রধান এগুলো আসলে মোকাবেলা করার ব্যবস্থা করবেন তাদের জন্য। তাদের আস্থাটা ওই জায়গায় যে তারা মনে করেন যে প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি এই ধরনের চাপগুলি মোকাবেলা করার পথ পদ্ধতি তৈরি করবেন। ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ হতেই পারে। ধরুন এখানে অর্থ সম্পদ তৈরি করেছে
কিংবা ধরুন পরিবার পরিজন, বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত, কারো কারো সন্তান এবং সন্তানাদি পড়ালেখা করেন, তারা আসতে পারবেন না, তাদের কি হবে, এগুলি নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হবে। এই জন্য আমি প্রথমে বলেছি এটা একটা প্রতীকী গুরুত্ব আছে। প্রতীকী গুরুত্বটাই হচ্ছে আসল। এর বাইরে কার্যকর ভাবে এই জন্য মিস্টার আহমেদ বিচারের মুখোমুখি হবেন এমন আমি কোন রকম সম্ভাবনা দেখি না। আর এতে করে যে বাংলাদেশ সরকার বিব্রত হওয়ার বাইরে কোনো পদক্ষেপও নেবেন না, এবং তারা আসলে কোনো কার্যকর ব্যবস্থা নেবেন না যাতে করে ভবিষ্যতে এগুলি মোকাবেলা করা যায়। কারণ পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে এইরকম ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে। রাইট। সো সরকারের সমর্থক যারা, তারা দু একজনের সাথে আমাদের কথা হলো, তারা বলছেন যে চীনের সাথে সরকারের যে সম্পর্ক এবং রাশিয়ার সাথে সম্পর্ক, এর বিরুদ্ধে একটা চাপ সৃষ্টির জন্য আমেরিকা হঠাৎ করে এটা করেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? চাপ সৃষ্টি করার প্রশ্নটা উঠছে কেন? চাপ সৃষ্টি করার প্রশ্নটা হচ্ছে এই কারণে যে ধরুন, যেটা আমি আগে বলেছি যে ম্যান্ডেট ছাড়া যখন একটা সরকার থাকে তখন তাকে বিভিন্ন রকম চাপ মোকাবেলা করতে হয়। আপনার সঙ্গে যদি জনগণ থাকে, আপনি যদি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হন এবং আপনার যদি জাতীয় স্বার্থের বিবেচনাটাকে আপনি গুরুত্ব দেন, তাহলে যে কোনো ধরনের চাপ আপনি মোকাবেলা করতে পারবেন। অপ্রাসঙ্গিক মনে হতে পারে তাই, কিন্তু আপনাকে আমি বলি, এই যে ধরুন IMF এর কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে, তাই তো? অর্থনীতিকে অনেক শর্ত পালন করতে হচ্ছে। এখন গোড়ার দিকে কেউ কেউ বলেন শর্ত নাই, IMF শর্ত ছাড়া কাউকে টাকা পয়সা দেন। এখন এই যে প্রশ্ন হচ্ছে যে IMF এর কাছে যেতে হলো কেন? বাংলাদেশ সরকার কি প্রথমবার কারো কাছ থেকে টাকা নিচ্ছে? তা তো নয়। প্রজেক্টের তো প্রচুর নেওয়া হচ্ছে, সফট লোনও নেওয়া হয়েছে অনেক সময়। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই শর্তগুলো মানতে হচ্ছে, কারণ সংকটটা এমন জায়গা, অর্থনীতির সংকটটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখান থেকে বেরোবার আর কোনো পথ নেই। তার জন্য চীনের কাছে 5 বিলিয়ন চাইতে হচ্ছে, তারপরে IMF এর কাছ থেকে শর্ত দিয়ে অর্থ নিতে হচ্ছে। এগুলোর কারণ তো রাজনৈতিক এই অর্থে যে আপনি এমন এক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছেন যাতে করে এই ধরনের লুণ্ঠনের একটা অবাধ ক্ষেত্রে পরিণত হয়েছে। আপনি এটা বন্ধ করছেন। তো বন্ধ না করলে কি হবে? তাহলে হচ্ছে আপনার ওই মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, আপনার বাণিজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে, সেটা জোড়াতালি দেওয়ার জন্য আপনার টাকা নিচ্ছেন। টাকা নিতে গিয়ে কি করছেন? আবার টাকা ফেরত দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে সুদ দিতে হয় এবং মূলও কিছু ফেরত দিতে হয়। তো এখন টাকা ধার করে ধারের টাকা শোধ দিচ্ছেন। এক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার কারণটা তো রাজনৈতিক। আপনি একটা নন ইনক্লুসিভ সিস্টেম তৈরি করেছেন, কিছু লোককে রক্ষা করবেন। সেটা মিস্টার আজিজ আহমেদ হবেন কিনা, সেটা ব্যবসায়ী যারা আছেন তারা হবেন কিনা, ব্যাংক থেকে যারা টাকা নিয়ে উধাও হয়ে গেছেন তারা হবে কিনা, এই যে ব্যাংকিং ব্যবস্থা এক সমাধান বের করা হয়েছে, সব ব্যাংক মিলিয়ে দেওয়া হবে, এগুলি তো সমাধান না, এগুলি জোড়াতালির প্রক্রিয়া। তো জোড়াতালির প্রক্রিয়ায় আপনি অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, দেশের অভ্যন্তরের রাজনীতি বলেন, এগুলি অবিচ্ছিন্নভাবে যুক্ত। সিদ্ধান্তটা রাজনৈতিক, এবং রাজনৈতিকভাবে সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি মোকাবেলা করবেন, জোড়াতালির এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। তার মানে চাপটা গিয়ে পরে আসলে সাধারণ লোকজনের উপর। মানে যারা ক্ষমতায় আছেন তারা একভাবে পার পান, যারা ক্ষমতাশালী, মানে অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী বিভিন্ন, তারা আসলে এই সমস্ত চাপ কোনো না কোনো ভাবে এড়িয়ে যেতে পারেন, কিন্তু পারেন না যারা, তারা হচ্ছে সাধারণ নাগরিক। জি। সো আরেকটা প্রশ্ন করতে চাই যে ডোনাল্ড মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ফিরে আসলেন। তিনি সেখানে গিয়ে ক্রিকেট খেলেছেন আর অনেক কিছু করেছেন। মনে হচ্ছে খুব মানে বাংলাদেশের সাথে একটা খুব ভালো একটা উষ্ণ রিলেশন তারা বিল্ড আপ করতে চাচ্ছেন। ফিরে আসার পরপরই এইটা ঘটনা, এবং আপনি কি মনে করেন যে আরো ফলো আপ আরও কিছু থাকতে পারে? প্রথম কথা হচ্ছে ডোনাল্ডোর সফরটা হচ্ছে যে, যেটা ডোনাল্ডো নিজেও বলেছেন, তারা আসলে সম্পর্ক নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল, টানাপোড়েনের বাইরে গিয়ে বড় বিষয়গুলোকে পাশে রেখে তারা অন্যান্য বিষয় মোকাবিলা করতে চাচ্ছেন এখন, তাই তো? তো এটা এক ধরনের এঙ্গেজমেন্ট পলিসি সরকার, মানে যুক্তরাষ্ট্র সরকার বাইরে রাখতে চাচ্ছে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের একটা ভূ রাজনৈতিক গুরুত্ব আছে। তার বিশেষ করে মিয়ানমারের প্রসঙ্গ আপনাকে মনে রাখতে হবে। ঘরের পাশে একটা বড় রকমের সংকট তৈরি ইতিমধ্যে হয়ে আছে, এটা আরো বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। তো এখন চীনের ওই প্রভাব মোকাবেলা করার জন্য একেবারে ছেড়েও দিতে চাচ্ছে না, আবার বাংলাদেশের গুরুত্বটাকে বজায় রেখেই তারা এক ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে। তো সেই সম্পর্ক অর্থ এই নয় যে কোনো রকম
মানে চাপই থাকবে না। ওই যে আবার বলি যে চাপ তৈরি হয় ওই কারণে যে আপনি যদি ওইরকম একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক একটা ম্যান্ডেট নিয়ে আসতেন ক্ষমতায়, তাহলে এই সমস্যাটা মোকাবেলা করা সহজ হতো আর কি। এখন যুক্তরাষ্ট্র যদি তার জাতীয় স্বার্থে চাপ দেয়, তাতে বিস্মিত হওয়ার কি আছে? বাংলাদেশ এটা কেন এই চাপের মুখে যাচ্ছে, পড়তে হচ্ছে কেন, সেটা বরঞ্চ আসেন খুঁজি আমরা। শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, বাংলাদেশে আপনি জানেন যে ডলারের যে প্রাইস এন্ড ক্রাইসিস অ্যাজ ওয়েল, এটার কারণ কি আপনার মানে হঠাৎ এটার করে? কারণ কি হচ্ছে, অব্যাহত ভাবে আপনি গত দুটো ঘটনা ঘটেছে। নাম্বার হচ্ছে যে টাকা পয়সার হিসাবের মধ্যে মানে ভুল হিসাব দেওয়া হয়েছে, ভুল ঠিক মানে ইচ্ছা করেই ভুল হিসাব দেওয়া হয়েছে আর কি। এগুলিকে কুকিং বুকস বলে আর কি, বুঝতে পেরেছেন? যেটা একটা ভাবভঙ্গি নেওয়ার জন্য দেখানো হয়েছে আমাদের এত বিলিয়ন ডলার, $40 বিলিয়ন আছে, এই আছে, ওই আছে, হিসাবের গোলযোগ করা হয়েছে। এখন এটা আমরা একটা সঠিক হিসাব পাচ্ছি, IMF এর চাপের কারণে একটা সঠিক হিসাব পাচ্ছি, আসলে এত টাকা। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে গত প্রায় 1 দশক ধরে ব্যাংকিং খাত বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রেও মেগা প্রজেক্টের নামে যে সমস্ত টাকা ধার করা হয়েছে এবং টাকা যেভাবে লুট করা হয়েছে, তার পরিণতি গিয়ে দাঁড়িয়েছে এই জায়গায় যে আপনার হাতে কোনো টাকা নেই। টাকা নেই কারণ হচ্ছে আপনি টাকা যা আনেন সেই টাকা শোধ করতে হয়। মানে এত পরিমাণে ধার নেওয়া হয়েছে। এখন বলতে পারেন যে জিডিপির অনুপাতে তো খারাপ না, এখন জিডিপির হিসাব নিয়েই তো প্রশ্ন ওঠে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি জিডিপির অনুপাতে আপনার তো রেভিনিউ আর্নিং নেই, আপনাকে নির্ভর করতে হচ্ছে একেবারেই এইরকম ধার দেনার উপর নির্ভর করতে হচ্ছে। আর তাছাড়াও বেসিক জায়গা আছে, রেডিমেড গার্মেন্টস আছে, রেমিটেন্স আছে, এগ্রিকালচারাল সেক্টর আছে, এগুলি টিকিয়ে রাখছে দেশটাকে। কিন্তু দীর্ঘমেয়াদের পরিকল্পনাটা খুব মানে যেভাবে করা হয়েছে আর কি, খুব বিবেচকের মতো করা হয়নি আর কি। জাতীয় স্বার্থ, সকলের স্বার্থ দেখাচ্ছে, গোষ্ঠীর স্বার্থ দেখা হয়েছে। এগুলি হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজমের অবশ্যম্ভাবী পরিণতি। ডলারের সংকটটা কেবল ডলারের সংকট না, ডলারের সংকটটা বাংলাদেশের অর্থনীতির একটা মৌলিক সমস্যাকে চিহ্নিত করছে। সেটা হচ্ছে আপনি লুটপাটের অর্থনীতি কতদিন চালাতে পারেন। থ্যাংক ইউ ডক্টর আলী রিয়াজ, আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আপনাকে।